প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি। প্রিয় একাদশ মানবিক শাখার শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের উপস্থিত হয়েছি পঞ্চম লেকচার নেওয়ার জন্য। আজকে প্রথম অধ্যায়ের পঞ্চম লেকচার হবে তোমাদের সাথে। আমি গত লেকচারে যে বিষয়টা পড়িয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু আলোচনা করে আমি আজকে আমার পাঠে চলে আসব। গত ক্লাসে আমি তোমাদের যেটা দেখেছিলাম, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কাকে বলে এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য আমরা সেখানে দেখেছিলাম। ব্যক্তির মালিকানা, একক মালিকানা, তারপরে সরকারি হস্তক্ষেপ না থাকা, অবাধ বাণিজ্য, বৃহদায়িত উৎপাদন প্রতিষ্ঠান, এইভাবে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছিলাম। তো আমরা আজকে যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে স্বয়ংক্রিয় দাম নির্ধারিত হয়, দাম ব্যবস্থাটা, এইটা আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে বাজারে চাহিদা এবং যোগানের সমন্বয়ে আমাদের দাম নির্ধারিত হয়ে থাকে। এখানে যদি আমরা এই বিষয়টা আমরা বোর্ডে আমরা খেয়াল করি তাহলে দেখো, ভূমি অক্ষে পরিমাণ আর লম্ব অক্ষে দাম নির্দেশিত। তো সেক্ষেত্রে আমরা এখন খেয়াল করছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে ভূমি অক্ষে আমরা নিলাম পরিমাণ এবং লম্ব অক্ষে নিলাম আমরা দাম। এইটা হচ্ছে আমাদের ডিডি, চাহিদা রেখা। এটা কি রেখা? বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। আর এটা হচ্ছে আমাদের কি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে যোগান রেখা। আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পড়ছি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ কিভাবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে বাজারে পণ্যের দাম নির্ধারিত হয় সেই বিষয়টি আমরা এখানে দেখব। অর্থাৎ আমরা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা যে পড়েছিলাম এবং এই মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানের যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো ছিল তার মধ্যে একটা ছিল কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যে স্বয়ংক্রিয়ভাবে যে দাম নির্ধারিত হয় সেই বিষয়টা আমি তোমাদের আজকে দেখাবো। এইটা হচ্ছে ই বিন্দু। প্রিয় শিক্ষার্থী, আমরা ভূমি অক্ষে নিলাম, ভূমি অক্ষে নিলাম পরিমাণ, লম্ব অক্ষে নিলাম দাম। ডিডি হচ্ছে চাহিদা রেখা, এস এস হচ্ছে যোগান রেখা। এই চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে কোথায় ছেদ করেছে? ইবিতে। এইখানে দাম নির্ধারিত হয়েছে ওপি পরিমাণ এবং পরিমাণ নির্ধারিত হয়েছে ও কিউ পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে স্বয়ংক্রিয় ভাবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যখন কোনো একটি পণ্যের দাম নির্ধারিত হয় তখন স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। উৎপাদনকারী দাম নির্ধারণ করে দিতে পারে না, কারণ সাধারণত ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রতিযোগিতা বিদ্যমান থেকে থাকে। এইখানে যদি আরো যদি ভিন্নভাবে আমরা দেখতে চাই যে বাজারে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। এখানে বাজারে কোন পণ্যের দাম কত টাকা হবে, দাম বাড়বে না কমবে, এই বিষয়টা বাইরে থেকে কোনো ব্যক্তি নির্ধারণ করে দেয় না। এটা নির্ধারিত হয় বাজারে চাহিদা এবং যোগানের পরস্পরের সমন্বয়ের মাধ্যমে। যদি বাজারে চাহিদা এবং যোগান যেখানে সমান হয়ে যায় সেই জায়গাতে ভারসাম্য দাম নির্ধারিত হয়। আর যদি চাহিদা থেকে, তোমরা খেয়াল করে দেখো, যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করে থাকি, তুমি ইকোনমিক্সে এটা এই ক্ষেত্রে না চিন্তা করো, তুমি স্বাভাবিক চিন্তা করো, যখন আমরা বাজারে যাই, যদি বাজারে দেখা যায়
যে পণ্যের চাহিদার যতটুকু আছে যোগান তার থেকে অনেক বেশি আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে প্রিয় শিক্ষার্থী? আমরা খেয়াল করে দেখি যে বাজারে গেলাম, বাজারে ধরো তুমি একটা সবজি বা যে কোনো একটা পণ্যের যে পরিমাণ চাহিদা আছে, যদি বাজারে তার থেকে যোগান অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হয়? অটোমেটিক বিক্রেতা দামটা কমিয়ে দেয়, কারণ যেহেতু বাজারে চাহিদা কম আছে, যোগান বেশি হয়ে গেছে, কাজেই চাহিদার সাথে সমন্বয় করতে যে দামটা কমায়। দাম যখন কমাতে থাকে তখন চাহিদা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ অতিরিক্ত যোগান থাকলে দাম আস্তে আস্তে কমতে থাকে, আমরা কম দামে জিনিসটা পেয়ে থাকি। আর যদি বিপরীত ভাবে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি বাজারে আমার চাহিদা যে পরিমাণ আছে, যোগান যদি তার থেকে কম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? তাহলে সেক্ষেত্রে বাজারে দাম বেড়ে যায়, অটোমেটিক দামটা বেড়ে যায়, কারণ মার্কেটে দেখা যায় যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, তাহলে বিক্রেতা এটা দাম বাড়িয়ে দেয়, অর্থাৎ সেক্ষেত্রে বাজারের দামটা বেড়ে যায়। এই দাম বাড়া এবং কমা কোথায় এসে অ্যাডজাস্ট হয়? যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান থেকে যায়, সে সমান হয়, সেই জায়গাটাতেই দাম নির্ধারিত হয়। ঠিক এটাই বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে স্বয়ংক্রিয় দাম নির্ধারিত হয়। এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরস্পর সমন্বয়ের মাধ্যমে, পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা যে জায়গাটাতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, সেইখানেই ভারসাম্য দাম নির্ধারিত হয়। এই বাস্তব বিষয়টা আমরা এখন গ্রাফে দেখব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে এইটা আমরা সবাই মোটামুটি জানি, আমরা যারা সচেতন ভোক্তা তারা আমরা জানি যে বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়। এখন এইটা ইকোনমিক্সে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করা হয় সেই বিষয়টা আমরা এখানে দেখব। তাদের প্র্যাকটিক্যালের সাথে আমাদের দৈনন্দিন জীবনের কার্যাবলীর সাথেই কিন্তু ইকোনমিক্স মিশে আছে। আমরা যে প্রথমে বলেছিলাম যে মার্শালের সংজ্ঞায় যে অর্থনীতি হচ্ছে মানুষের দৈনন্দিন কার্যাবলী নিয়ে আলোচনা করে থাকে, ঠিক আজকের বিষয়টাই হচ্ছে তোমাদের প্রতিদিনই দেখবা যে এই দৈনন্দিন কার্যাবলীর সাথে তোমাদের মিশে আছে এই ইকোনমিক্সের যে পড়ালেখাগুলা। তো আজকে আমরা যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্ধারিত হয় এই বিষয়টা আমি তোমাদের বোর্ডে সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থী? ভূমি অক্ষে নিলাম দ্রব্যের পরিমাণ, আর লম্ব অক্ষে নিলাম দাম। ডিডি হচ্ছে চাহিদা রেখা। এই চাহিদা রেখাটা কি? ডান থেকে বাম থেকে ডানে নিম্নগামী। আবার যোগান রেখা কি? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষণীয় বিষয় যে এই চাহিদা রেখা এবং যোগান রেখা এই বিষয়গুলা তোমাদের পরবর্তী দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হবে। আমি আজকে তোমাদের এই লেকচার নেওয়ার পরে এই অধ্যায়ের আর দুইটা লেকচার থাকবে তোমাদের, দুইটা লেকচার নেওয়ার পরে থার্ড অধ্যায়ে আমি সেকেন্ড অধ্যায়ে চলে যাব। তো ওইখানে আমাদের ডিটেলস আলোচনা করা থাকবে চাহিদা যোগান। আজকে আমাদের সমাজের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি যে এটা কি রেখা? এটা চাহিদা রেখা, তাই না? বাম থেকে ডানে নিম্নগামী রেখাটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা রেখা সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। আর যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, স্বাভাবিক যোগান রেখা এগুলা, এছাড়া কিছু ব্যতিক্রম আছে। তো প্রিয় শিক্ষার্থী, যে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হলো আর যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলো। এই চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করলো কোথায়? ইবিতে। ইবিতে ছেদ করার ফলে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে ওপি পরিমাণ এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়েছে ও কিউ পরিমাণ। অর্থাৎ এখানে ভারসাম্য দাম কত হয়েছে? ভারসাম্য দাম বা বাজার দাম কত হলো? ওপি। এখন প্রিয় শিক্ষার্থী, এবং ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ ও কিউ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এইটা ভারসাম্য বলা হচ্ছে এই কারণে যে যেহেতু এই দামের চাহিদা এবং যোগান পরস্পর সমান আছে, চাহিদা এবং যোগান পরস্পর সমান, এই কারণে আমাদের এখানে ভারসাম্য দামটা হলো ওপি এবং ও কিউ। এখন প্রশ্ন হতে পারে কেন এই দামটা হলো? এর থেকে তো বেশি দাম হতে পারতো বা কম হতে পারতো। আমরা বাস্তবে এখন এটা দেখব যে বেশি দাম কেন হচ্ছে না, কম কেন হচ্ছে, কেন এই দামটাতে এসে নির্ধারিত হচ্ছে। হতে পারতো ওপিয়ন, এখানে এফ বিন্দু, এখানে জি বিন্দু, এখানে হতে পারতো দামটা ওপিয়ন হতে পারতো, তাই না? অথবা দাম হতে পারতো ওপি টু হতে পারতো, এটা হতে পারতো। এটা কেন হচ্ছে না?
এটা কেন হচ্ছে না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো খেয়াল করে, আমরা বললাম এখানে স্বয়ংক্রিয়ভাবে বাজারে দাম নির্ধারিত হচ্ছে ইবিএতে। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দেখেছিলাম যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা, ওইখানে একটা বিষয় আমি তোমাদের কথা বলেছিলাম যে অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত, অর্থাৎ একটা ইনভিজিবল হ্যান্ড আছে যেটাকে অদৃশ্য হাত বলা হয় ইকোনমিক্সে, যে একটা অদৃশ্য হাত বা অদৃশ্য শক্তির বলে এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার বাজার অর্থনীতিতে চাহিদা এবং যোগানের সমন্বয়ের মাধ্যমে একটা ভারসাম্য বিরাজ করে। প্রিয় শিক্ষার্থী এই বিষয়টা তুমি যদি আজকে খেয়াল করো তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সাথে সাথে তোমাদের বাজার ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় এটাও তোমরা জেনে যাবে। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো যে দাম হচ্ছে কত, ও কিউ পরিমাণ, পরিমাণ হচ্ছে ও কিউ আর দাম হচ্ছে ওপি। এখন কেন এই দামটা হলো, কেন এর থেকে বেশি দাম হলো না, কেন এটা আমাদের প্রশ্ন থাকতে পারে, এর থেকে বেশি দাম কেন হলো না? তাহলে যদি দাম ওপিয়ন হতো তাহলে যোগান কত হতো? তাহলে যোগান হচ্ছে কত? এইখান থেকে তুমি এই দিকে যাও, যোগান হচ্ছে এই যে যোগান রেখা, যোগান হচ্ছে পিয়ন জি পরিমাণ, যোগান হচ্ছে পিয়ন জি পরিমাণ, যোগান হচ্ছে কত? পিয়ন জি পরিমাণ। আর চাহিদা কত হচ্ছে? এই পরিমাণ পিয়ন এফ পরিমাণ। চাহিদা কত হচ্ছে? চাহিদা হচ্ছে ওপিয়ন দামে আমাদের কত হলো? ওপিয়ন দামের চাহিদা হচ্ছে কত প্রিয় শিক্ষার্থী? চাহিদা হচ্ছে পিয়ন এফ পরিমাণ, অর্থাৎ দাম যখন আমাদের হচ্ছে কত? দাম যখন ওপিয়ন, দাম যখন আমরা ওপিয়ন নিচ্ছি, আমি আরো ক্লিয়ার ভাবে দেখাই তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, যদি দাম ওপিয়ন হয় তাহলে আমরা এই কন্ডিশন দেখছি যোগান হচ্ছে পিয়ন জি পরিমাণ। যেহেতু এটা যোগান রেখা, এই ভূমি অক্ষে যোগানকে আমরা ইন্ডিকেট করছি, এইটা আমি সরাসরি এখানে নামিয়ে এখানেও দেখাতে পারতাম না দেখিয়ে, যেহেতু ভূমি অক্ষ বরাবর আমরা পরিমাণ পাচ্ছি এই জন্য এখান থেকে এই পরিমাণ হচ্ছে যোগান, যেহেতু যোগান রেখা এখানে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে যোগান রেখা, এইদিকে আমরা যোগানের পরিমাণ নির্দেশ করছি, তাহলে এই বরাবর যেতে থাকি এই পরিমাণ হচ্ছে যোগান, কোন দামে? ওপিয়ন দামে। ওপিয়ন দামে পিয়ন জি পরিমাণ হচ্ছে যোগান। আর চাহিদা কত হচ্ছে? এইটা চাহিদা রেখা, তাই না? পিয়ন এফ পরিমাণ হচ্ছে চাহিদা, চাহিদা হচ্ছে পিয়ন এফ, চাহিদা হচ্ছে কত? পিয়ন এফ। এবার প্রিয় শিক্ষার্থী তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো তো, তোমরা বলো তো এখানে কি হচ্ছে? চাহিদা যোগান হলো এতটা, চাহিদা হলো এতটা, তাহলে এফ জি পরিমাণ কি হচ্ছে? এফ জি পরিমাণ অতিরিক্ত যোগান বাজারে থাকছে, তাহলে অতিরিক্ত যোগান কত হচ্ছে? অতিরিক্ত যোগান এফ জি পরিমাণ। তাহলে এই অতিরিক্ত যোগান বাজারে যে অতিরিক্ত যোগান এফ জি পরিমাণ আছে, তাহলে কি এফ জি পরিমাণ অবিকৃত অবস্থায় থাকবে? এটা কি নষ্ট হয়ে যাবে বা বাজারে কি হবে? তাহলে এটা কি হবে প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে অতিরিক্ত যোগান আছে তখন বিক্রেতারা কি করবে? বিক্রেতা দাম কমাতে থাকবে। দাম কমাবে কেন? কারণ দাম কমলে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা বাড়বে। এই তখন বাজারে এই অবিকৃত পণ্য বিক্রয়ের জন্য, কারণ দেখা যাচ্ছে যে ওপিয়ন দাম যদি নিতে চায় তাহলে বাজারে এই পরিমাণ দ্রব্য অতিরিক্ত থেকে যাচ্ছে, বিক্রেতা এই পরিমাণ দ্রব্য কি করবে? বিক্রয়ের জন্য সে দামটা একটু কমিয়ে দিবে। সে যখন দাম কমাবে তখন চাহিদার পরিমাণ বাড়বে, এই যে দাম কমতে থাকবে, এই চাহিদা পরিমাণ আস্তে আস্তে কমবে, অর্থাৎ দাম যখন কমবে তখন কি চাহিদা বাড়ছে, এই যে এইদিকে চাহিদা না, এইদিকে পরিমাণ করার চাহিদা, অর্থাৎ দাম যখন কমবে তখন বিক্রয় হতে থাকবে, এই চাহিদা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, এই যে নিচের দিকে নেমে ততক্ষণ পর্যন্ত বিক্রেতা দাম কমাবে যতক্ষণ পর্যন্ত তার অবিকৃত পণ্যটা বিক্রয় হয়ে যাবে। এই যে এইভাবে যোগান আস্তে আস্তে বিক্রি হতে থাকছে, দাম কমছে, বিক্রি হচ্ছে, কমে আসছে। এইখানে এসে এর নিচে ক্রেতা চাইবে এর নিচে দামটা নেমে আসুক,
কিন্তু বিক্রেতা এর নিচে নামবে না, কারণ হচ্ছে এই দামে ওপিয়াম দামে তার পণ্য বিক্রয় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ সে পণ্য সাপ্লাই দিয়েছে বা মার্কেটে, আমরা মার্কেটের কথা চিন্তা করি, মার্কেটে যে পরিমাণ পণ্য আছে সেই পরিমাণ পণ্য বিক্রয় হয়ে যাচ্ছে, ফলে এখানে ভারসাম্য চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী, যে আমরা কি পেলাম, যদি এখন দাম, তাহলে তোমাদের কথা হতে পারে স্যার দাম তো এই ওপি আর না হয়ে ওপি থেকে কম হতে পারতো, তাই না? তোমাদের তেমনটা প্রশ্ন মনে হচ্ছে যে স্যার দাম ওপি না হয়ে ওপির কম হতে পারতো। হ্যাঁ, তোমাদের ধারণা ঠিকই আছে। এখন এটা আমরা দেখি তাহলে কি হতে পারে। তাহলে দাম কমে কি হচ্ছে, দাম যদি কমে আরো কমে যেত তাহলে কি হচ্ছে, দেখো যদি সাপোজ একটা এর নিচে একটা দাম আমরা ধরি OP2, তাহলে যদি দাম OP2 হয় তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী, চাহিদা যোগান কতটুকু হবে, যোগান হবে, খেয়াল করো যোগান রেখা কোনটা প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ এইটা হচ্ছে যোগান রেখা, এইটা হচ্ছে যোগান রেখা। তাহলে এখান থেকে আমরা চলে যাব এই পর্যন্ত। তাহলে এখানে কত হলো প্রিয় শিক্ষার্থী, এখানে যোগান হলো P2H পরিমাণ, P2H পরিমাণ যোগান হচ্ছে। যোগান কতটুকু হলো প্রিয় শিক্ষার্থী, যোগান হলো P2H পরিমাণ। এবার আমাদের চাহিদা কত হচ্ছে দেখো তো, খেয়াল করে দেখো এইখান থেকে, হ্যাঁ এই তো ঠিক আছে, এই পরিমাণ, এইখান থেকে এই পরিমাণ চাহিদা, অর্থাৎ P2I পরিমাণ চাহিদা হচ্ছে P2I পরিমাণ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো তোমরা যে চাহিদা কত হলো এখানে OP2 দামে, অর্থাৎ OP এর নিচে আমি একটা দাম ধরে নিলাম OP2, তাই না? OP2 দামে চাহিদা কতটুকু হলো, P2I পরিমাণ চাহিদা আর P2H পরিমাণ যোগান। তাহলে বাজারে যদি দেখে বিক্রেতা যে পরিমাণ চাহিদা আছে তার থেকে যোগান কম আছে, অর্থাৎ এতটা চাহিদা আর যোগান মাত্র এতটুকু আছে, অর্থাৎ এতগুলা পণ্যের চাহিদা আছে, এতটুকু পণ্য বাজারে আছে, তাহলে বিক্রেতা, তুমি বিক্রেতা হলে কি করবে, হ্যাঁ তুমি বিক্রেতা হলে, ঠিক বলেছো যে তুমি বিক্রেতা হলে দামটা বাড়াবে। কারণ কি, কারণ তুমি দেখছো যে বাজারে দামটা যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি, ফলে দাম বাড়বে। এটা কি কেউ এসে তোমাকে বলে গেছে যে অমুক আজকে যোগান থেকে চাহিদা বেশি থাকবে তুমি দাম বাড়াও? কেউ তো তোমাকে বলে নাই, তাই না? তুমি এটা মার্কেট থেকে বুঝতে পারছো। কেন বুঝলে? একইভাবে তুমি কি করলে, একবার দাম বাড়িয়ে দিলে, দাম বাড়িয়ে দেখলে যে বিক্রয় অতিরিক্ত যোগান থেকে যাচ্ছে, বিক্রিত হচ্ছে না সব পণ্য, ফলে দাম কমাতে থাকছে না। আবার ঠিক তুমি কি করছো, যখন দেখছো যে যোগান বেশি হয়ে যাচ্ছে তখন দাম কমিয়ে দিচ্ছ। আবার যখন কি দেখছো, যখন দেখছো যোগান চাহিদার থেকে কমে যাচ্ছে তখন কি করছো, দাম বাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তখন তোমার কি হচ্ছে, এই যে দাম তখন কি হবে, এই পরিমাণ বাজারে যোগান আছে আর এতগুলা পণ্য চাহিদা, এতগুলা অতিরিক্ত চাহিদা কতটুকু হচ্ছে, এখানে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদা কি পরিমাণ হচ্ছে, HI পরিমাণ, HI পরিমাণ অতিরিক্ত চাহিদা হচ্ছে। অতিরিক্ত চাহিদা কি হচ্ছে, HI পরিমাণ, অতিরিক্ত চাহিদা HI পরিমাণ। প্রিয় শিক্ষার্থী এই যে এখানে হচ্ছে অতিরিক্ত যোগান আর এখানে কি হলো, অতিরিক্ত চাহিদা। দুইটা ভিন্ন জিনিস না? হ্যাঁ ঠিক ধরেছো, দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে মার্কেটে যোগানের থেকে চাহিদা কম থাকলে অতিরিক্ত যোগান হয়, আর যদি মার্কেটে যোগানের থেকে চাহিদা বেশি থাকে তাহলে অতিরিক্ত যোগান হয়। তো আমরা কি দেখলাম, এইখানে আসলে চাহিদা যতটুকু, যোগান যতটুকু, চাহিদা তার থেকে অনেক বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিক্রেতা কি করবে? তুমি যদি বিক্রেতা হও কি করবে বলতো? বাজারে তুমি একটা পণ্য নিয়ে গেছো, দেখছো বাজারের চাহিদার থেকে যোগান অনেক কম, তুমি যতটুকু পণ্য বাজারে আছে তার থেকে পণ্য অনেক বেশি আছে, এই কম আছে, মানে যতটুকু পণ্য তুমি বাজারে নিয়ে গেছো বা বাজারে যতটুকু পণ্য আছে
তার থেকে অনেক বেশি চাহিদা বাজারে, তাহলে বিক্রেতারা কি করবে প্রিয় শিক্ষার্থী? তুমি বিক্রেতা হলে কি করবে? দাম বাড়িয়ে দিবে না? হ্যাঁ, দাম বাড়িয়ে দিবে। অর্থাৎ বিক্রেতা দামটাকে বাড়িয়ে দিবে। কেন? কারণ যে পরিমাণ পণ্য বাজারে আছে তার থেকে অনেক বেশি চাহিদা আছে, তাহলে এইভাবে সে দাম বাড়াতে থাকবে। দাম যত বাড়াতে থাকবে চাহিদা তত কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? একটু করে বিক্রি কমতে কমতে এই যে যোগান কমতে থাকবে, এই যে চাহিদা কমতে থাকবে, আর এই যে এটা বাড়তে থাকছে। এইখানে এসে কি হবে? এখানে এসে কি হবে? সমান হয়ে যাবে। এটাকে যদি আমরা বৃহত্তর অর্থে চিন্তা করে থাকি, তাহলে যখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করবে, যখন দাম বাড়তে থাকে তখন চাহিদা কমতে থাকে, যখন দাম বাড়তে থাকে চাহিদা কমে, আবার যখন দাম কমতে থাকে চাহিদা বাড়তে থাকে। আবার একটা জিনিস মনে রাখবা, যখন কোনো পণ্যের দাম বৃদ্ধি পেতে থাকে তখন যোগান বাড়তে থাকে। কেন প্রিয় শিক্ষার্থী? কারণ দাম বাড়লে মুনাফার প্রত্যাশা বাড়ে, মুনাফার প্রত্যাশা বাড়লে উৎপাদনকারী বেশি বেশি উৎপাদন করে। এই বিষয়গুলো আমরা দাম বাড়লে যোগান কেন বাড়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। এখানে আমরা কি দেখছি প্রিয় শিক্ষার্থী? এখানে আমরা দেখছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, তাহলে এখানে কি হলো? অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলো। ফলে উদ্বৃত্ত পণ্যটা বিক্রয় করার জন্য বিক্রেতা কি করবে? জিনিসের দাম বাড়িয়ে দিবে, দাম বাড়বে, কারণ বাজারে অতিরিক্ত চাহিদা, অনেক চাহিদা আছে, কাজে এখানে বিক্রয় আরো হবে, ফলে দামটা আরো বেশি পাওয়া যাবে। এই যে এই গোটা সিস্টেমটা, এই যে দাম একবার কমানো হচ্ছে, দাম একবার বাড়ানো হচ্ছে, এইটা কি বাজারে কেউ এসে বলে দেয় যে আজকে বাজারে চাহিদা থেকে যোগান কম থাকবে? বাজারের অবস্থার উপর এটা ভিত্তি করে থাকে। এটা টোটাল হোল ইকোনমিকের উপর ভিত্তি করে থাকে। যেখানে চাহিদা এবং যোগানের কম বেশি হয়ে থাকে সেইখানে দামটা ভেরিয়েশন হয়। অটোমেটিক একটা অদৃশ্য শক্তি এখানে কাজ করে থাকে, একটা অদৃশ্য শক্তির মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে মার্কেট ইকোনমি। অর্থাৎ এখানে তোমার বাজারে চাহিদা কি থাকবে, বাজারে চাহিদাই এবং যোগানে নির্ধারণ করে নিয়ে পণ্যটার দাম কি পরিমাণ হবে, এটাকে বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি পেলাম? এটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমি তোমাদের বিষয়টা আরেকবার দেখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, দেখো খেয়াল করে, যে এখানে আমরা আলোচনা করলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কিভাবে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। আমরা আলোচনা করার সময় কি পেলাম? আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কি? এখানে কেউ বাইরে থেকে বলে দিবে না যে চাহিদা কতটুকু এবং যোগান কতটুকু, চাহিদা কতটুকু এবং যোগান কতটুকু। চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে আমাদের দাম নির্ধারিত হবে, চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হবে। এইটা বাজারে কি পরিমাণ পণ্যের চাহিদা আছে এবং যোগান কি আছে তার উপর ভিত্তি করে এই দাম নির্ধারিত হবে। এখানে কোনো ব্যক্তি প্রেসার দিয়ে বা কেউ প্রেসার দিয়ে দাম কম বেশি করবে না। অর্থনীতিতে তার নিজের গতিতেই মার্কেটে এটা নির্ধারণ করে দিবে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ভিত্তি করে, যে এখানে দামটা কতটুকু হবে। যে বিষয়টাই আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে তোমাদের দেখালাম। তাহলে আমরা চিত্রে কি, আমরা বর্ণনাটা কিভাবে আসতে পারে? চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে হচ্ছে দাম, ডিডি হচ্ছে চাহিদা রেখা, এস হচ্ছে যোগান রেখা। চাহিদা এবং যোগান রেখা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তুমি বর্ণনাটা ইজি করে বলা শিখো তো, যে এখানে তোমার বইয়ে কি আছে আমার বিষয় নাই, তুমি বুঝে নিয়েছো, তোমার মতো করে ব্যাখ্যা দাও তো। দেখো তো এখানে তোমরা যা দেখছো, তোমরা বোর্ডের দিকে তাকিয়ে কি দেখতে পাচ্ছ? দেখো তো কি দেখতে পাচ্ছ? যা দেখতে পাচ্ছ সেটাই বর্ণনা করো, যেটাই দেখতে পাচ্ছ সেটাই বর্ণনা করো। দেখো তোমার বর্ণনাটা সঠিক আছে কিনা। তুমি যেভাবে অঙ্কন করেছো খেয়াল করো তো, কত প্রাণোজ্জ্বল ভাষায়, কত সহজে ব্যাখ্যা করা যায়। যা দেখবো আমি সেটাই ব্যাখ্যা করবো। এখানে চিত্রে ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষে দাম, ডিডি চাহিদা রেখা, এস যোগান রেখা। চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে। ই বিন্দুতে চাহিদা এবং যোগান যেহেতু সমান হয়েছে, এই কারণে দাম হচ্ছে ই বিন্দুতে ওপি পরিমাণ। দাম যখন ওপি তখন ভারসাম্য
পরিমাণও হচ্ছে এই পরিমাণ, আর ভারসাম্য পরিমাণ কেন এটা হলো প্রিয় শিক্ষার্থী, কারণ এখানে চাহিদা হচ্ছে ও কিউ, যোগানও হচ্ছে ও কিউ। এই কারণে এখানে ভারসাম্য হলো, অর্থাৎ ওপি দামে ভারসাম্য হলো পি বিন্দুতে, ই বিন্দুতে। তাহলে ভারসাম্য দাম ওপি, অর্থাৎ ওপি দামে চাহিদা যতটুকু যোগানও ততটুকু, অর্থাৎ চাহিদা যোগান পরস্পর সমান হচ্ছে, ফলে ভারসাম্য দাম হচ্ছে ওপি। অর্থাৎ এই ওপি দামে এই চাহিদা এবং এই যোগান পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, দাম হচ্ছে ই। এখন প্রিয় শিক্ষার্থী কেন এই দামে হলো, এরপর আমরা কি দেখলাম, দাম যদি ওপি থেকে বেড়ে যায়, দাম যদি ওপির থেকে বৃদ্ধি পায়, অর্থাৎ দাম যদি ওপির থেকে বৃদ্ধি পায়, দাম বেড়ে যদি ওপির থেকে বৃদ্ধি পায়, যে ধরে নিলাম একটা ওপিয়ন দাম, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, চাহিদার পরিমাণ হচ্ছে পিয়ন এফ পরিমাণ, আর যোগান হচ্ছে পিয়ন জি পরিমাণ। ফলে এই পরিমাণ অতিরিক্ত যোগান বাজারে বিরাজ করছে। অতিরিক্ত যোগান থাকলে কি হবে, অতিরিক্ত যোগান থাকলে অবিকৃত অবস্থায় পণ্য থাকবে, ফলে বাজার ভারসাম্য আসবে না। বিক্রেতা কি করবে, দামটা আস্তে আস্তে কমাবে, দাম যত কমাতে থাকবে তার ওই অতিরিক্ত পণ্যগুলো বিক্রি হতে থাকবে, একসময় এসে এই ওপি দাম এসে স্থির হয়ে যাবে। এরপরে আর দাম কমাতে চাইবে না। কেন এরপর আর দাম কমাতে চাইবে না, কারণ সে দেখছে যে তার এই দামে তার পণ্য বিক্রি হয়ে যাচ্ছে, বাজারে এই দামে পণ্য সব বিক্রি হয়ে যাচ্ছে, এর ফলে এখানে আর দামের নিচে আসবে না। তোমরা বলতে পারো স্যার এর নিচে দাম আসলে কি হবে, আপনি একটু দেখান, বা আমরা কি হতে পারে, দেখো কি হতে পারে বাস্তবতায় কেন আসবে না। যদি কোনো কারণে দেখা যায় বাজারে দাম ওপি2 বিরাজ করছে, বাজারের দাম কত, ওপি2 বিরাজ করছে, তখন সেই দামে আর বাজার থাকবে না, দামটা বাড়তে থাকবে। কেন, বিক্রেতা দেখবে যে ওপি2 দামে চাহিদা আছে এত পরিমাণ, অর্থাৎ P2I, আর যোগান হচ্ছে মাত্র P2H, অর্থাৎ এই পরিমাণ যোগান বাজারে অতিরিক্ত আছে। তাহলে চাহিদা হচ্ছে কতটুকু, P2I পরিমাণ, আর যোগান কতটুকু, P2H। এই পরিমাণ অতিরিক্ত চাহিদা বাজারে বিরাজ করছে। মার্কেটে যদি চাহিদা থেকে যোগান কম থাকে বা যোগানের থেকে চাহিদা অনেক বেশি থাকে, তাহলে কি হবে, তাহলে বাজারে বিক্রেতারা কি দাম বাড়িয়ে দিবে না, অটোমেটিক দাম বাড়তে থাকবে। কারণ যেহেতু ডিমান্ড বেশি আছে মার্কেটে, এখানে সাপ্লাই কম আছে, ফলে বিক্রেতারা এখানে দামটাকে বাড়াতে থাকবে, এই দাম অটোমেটিক বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আরো উপরে যেতে চাবে, কিন্তু উপরে গেলে বিক্রেতারা আর ক্রয় করবে না। এই পর্যন্ত যে দিয়ে তার যে উদ্বৃত্ত যে চাহিদা ছিল, এই উদ্বৃত্ত চাহিদাটা আস্তে আস্তে কমতে এইখানে এসে উদ্বৃত্ত চাহিদা জিরো হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, কি হচ্ছে, এই দুই দিক থেকে এসে এই যে দিকে এই দামে এই পরিমাণ ছিল চাহিদা, এই পরিমাণ যোগান, এই পরিমাণ অতিরিক্ত চাহিদা ছিল, উদ্বৃত্ত চাহিদা ছিল এই পরিমাণ, এই উদ্বৃত্ত চাহিদাটা কি হবে, এই দাম তখন মার্কেটে যদি চাহিদা বেশি থাকে তাহলে কি হবে, দাম অটোমেটিক বাড়তে থাকবে। দাম যখন বাড়তে থাকবে তখন বিক্রয়টা একটু কমতে থাকবে, অর্থাৎ আগের মতো চাহিদা থাকবে না। কিন্তু যেহেতু মার্কেটে ডিমান্ড আছে, বিক্রেতারা দামটা বাড়িয়ে দিবে না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দাম বাড়িয়ে দিবে, ঠিক বলেছ। এইখানে এই যে দামটা বাড়িয়ে দিবে, বাড়তে থাকবে, বাজারে দাম বাড়তে থাকবে, এই বরাবর চাহিদা কমবে, এই বরাবর যে দিয়ে এইখানে এসে চাহিদা যোগান সমান হবে। এর উপরে যেতে চাইবে বিক্রেতারা, কিন্তু যেতে পারবে না। কারণ কি, এর উপরে তার পণ্য বিক্রয় হবে না, কারণ এর উপরে থাকলে আবার অতিরিক্ত যোগান হয়ে যাচ্ছে, বাজারে যা চাহিদা তার থেকে বেশি যোগান হয়ে যাচ্ছে। এই কারণে প্রিয় শিক্ষার্থী, এইখানে দামটা এসে স্থির হয়ে যাবে, অর্থাৎ মার্কেটে স্বয়ংক্রিয়ভাবে ওপিয়ন দাম বিরাজ করবে, কারণ ওপিয়ন দামে এসে চাহিদা এবং যোগান
পরস্পর সমান হয়ে যাবে। ওপিয়ন দামে এসে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে যাবে। আর চাহিদা এবং যোগান যখন পরস্পর সমান হয়ে যাবে তখন বাজারে আর কোনো পণ্য অবিকৃত অবস্থায় থাকবে না। এই যে তোমার দামটা আস্তে আস্তে কোন সময় বেড়ে গেল, বেড়ে যে এক জায়গাতে স্থির হলো, আবার কখনো দাম বেড়ে যায় কমতে কমতে নিচে এসে এক জায়গাতে স্থির হলো, এটা কেন হচ্ছে? এটা কে করছে? মার্কেটে কি কেউ এটা প্রভাব বিস্তার করছে? না, এটা মার্কেটে কেউ প্রভাব বিস্তার করছে না। এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। তোমাকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী যে আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পড়াচ্ছি। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ মার্কেটে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হবে। এখানে কেউ বাইরে থেকে দাম নির্ধারণ করে দিবে না। সেই অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের একটা অদৃশ্য একটা শক্তির বলে। কোন শক্তির বলে? এই যে মার্কেট এবং মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের, এই ডিমান্ড এবং সাপ্লাই এইখানে একটা দাম নির্ধারণ করে দিবে। যদি দেখা যায় যে ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি আছে, অর্থাৎ বাজারে চাহিদা থেকে যোগান বেশি আছে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে উদ্বৃত্ত যোগানটাকে বিক্রয় হওয়ার জন্য, বাজার থেকে বিকৃত হওয়ার জন্য অটোমেটিকলি বাজারের দাম কমতে থাকবে। আবার যখন ওপিয়নের নিচে নামবে না, কারণ ওপিয়নের নিচে নামলে কি হবে? ওর নিচে নামবে না, কারণ থাকলে চাহিদা বেড়ে যাবে, বিক্রেতারা ওর নিচে নামতে চাইবে না। যদি কোনো সময় দাম ওপিয়নের নিচে থাকে, ওপির নিচে থাকে, অর্থাৎ এই ভারসাম্য থেকে নিচে থাকে, তাহলে কি হবে? সেইখানেও প্রিয় শিক্ষার্থী দামটা স্থির থাকবে না, দামটা উঠতে থাকবে, বাড়তে থাকবে। কেননা মার্কেটে যখন বিক্রেতারা দেখবে যে ডিমান্ডের থেকে সাপ্লাই অনেক কম আছে, অর্থাৎ মার্কেটে যে পরিমাণ পণ্য সরবরাহ আছে তার থেকে অনেক গুণ বেশি ডিমান্ড আছে, ফলে কি সে দামটা বাড়িয়ে দিবে, বাড়াতে থাকবে, বাড়তে বাড়তে এইখানে আসবে। তোমাদের মনে হতে পারে যে স্যার, যে যদি ডিমান্ড অনেক বেশি না থেকে থাকে, যদি ডিমান্ড সাপ্লাই থেকে ডিমান্ড একটুও বেশি থাকে, তবুও একটু দাম বাড়বে, অর্থাৎ অতিরিক্ত ডিমান্ডটাকে নিঃশেষ করার জন্য দাম বাড়তে থাকবে, আবার অতিরিক্ত সাপ্লাইটাকে নিঃশেষ করার জন্য দাম কমতে থাকবে। এইভাবে আমাদের স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়ে থাকে। তো আমরা প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা শেষ করলাম। এইখানে তোমাদের উচ্চতর দক্ষতার কোশ্চেনে থাকতে পারে যে দুইটা উদ্দীপক দিল, দুইটা শিখন ফল নিয়ে একটা উদ্দীপক দিল, উদ্দীপকের মধ্যে প্রশ্নের উত্তরটা নিহিত আছে। কোশ্চেনটি এমন হতে পারে যে উদ্দীপকের অর্থ ব্যবস্থায়, উদ্দীপকের ক দেশের অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থা কিভাবে সমাধান হয়, তখন ক দেশের অর্থ ব্যবস্থা যদি ধনতান্ত্রিক হয় তাহলে এইভাবে তোমাকে সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে কি পেলাম? যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অন্যতম একটা যে বৈশিষ্ট্য, কিভাবে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়, সেই স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারণের বিষয়টি আমি তোমাদের চিত্রে দেখালাম। এখন এরপরে তোমাদের আগামী লেকচারে তোমাদের সমাজতান্ত্রিক এবং মিশ্র অর্থ ব্যবস্থা হবে। তো আজকে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা শেষ করলাম, এইখানে তোমাদের আমি আরেকটা বিষয় তোমাদের দেখাবো, সেটা হচ্ছে যে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে তোমাদের কিছু কোশ্চেন ছিল। যে আমরা যেটা দেখেছিলাম, সেই যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করেছিলাম, অপরচুনিটি কস্ট ব্যাখ্যা করেছিলাম। আমি তোমাদের এখন উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেব। এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা বলেছিলাম, যে অর্থাৎ যে রেখার প্রতিটা বিন্দুতে প্রযুক্তির সাপেক্ষে বিদ্যমান, প্রযুক্তি এবং সম্পদের সাপেক্ষে বিদ্যমান প্রযুক্তি এবং সম্পদের সাপেক্ষে দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ বা সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে, সেই রেখাটা ছিল উৎপাদন সম্ভাবনা রেখা। আমি তোমাদের এটা একটা ছকের মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়। ফুল একটা
তোমাদের আমি একটা ফুল একটা সিকিউরেট বিষয় আমি তোমাদের দেখাবো এখন। সেটা হচ্ছে যে যদি যদি প্রিয় শিক্ষার্থী আমাদের তোমরা দেখো খেয়াল করে যে উৎপাদন সম্ভাবনা রেখা, তোমরা গত ক্লাসে তোমরা বলেছিলে যে আমি যেটা দেখাবো তোমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করা হয় এই সূচিটা তোমাদের দেওয়া থাকবে এবং এইখান থেকে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে এবং এর সম্পর্কে একটা আলোচনা থাকবে। তো যদি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য, এটা যদি আমি সংমিশ্রণ চিন্তা করি, এটা যদি আমি সংমিশ্রণ চিন্তা করে প্রিয় তোমরা স্লাইডে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যে আমাদের যে তোমাদের এই যে এইখানে যে একটা ছক দেওয়া আছে দেখো খেয়াল করে যে আমাদের কোশ্চেন হচ্ছে যে এখানে দেওয়া আছে যে উৎপাদন সম্ভাবনা রেখা, তাই না? যে সৃজনশীল প্রশ্ন নমুনা উৎপাদন সম্ভাবনা সূচি, উৎপাদন সম্ভাবনা সূচি সংমিশ্রণ আমাদের কয়টা আছে? এ বি সি আমাদের সংমিশ্রণ আছে আমাদের কত? এ বি সি ডি 4টা সংমিশ্রণ আছে। এইখান থেকে দেখো খেয়াল করে তোমাদের ক নম্বর কোশ্চেন যেটা বলছে যে সুযোগ ব্যয় কি, আমরা বলেছিলাম খ নম্বর বললাম, এটা অনুধাবনের কোশ্চেন। গ নম্বরে বলছে উদ্দীপকের সূচি হতে পিপিসি রেখা অঙ্কন করো এবং এক্স দ্রব্যের 100 একক ওয়াই দ্রব্যের 120 একক উৎপাদন সম্ভব কিনা। তাহলে আমি এখান থেকে তোমাদের এই যে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে এই সূচিটাকে আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারি। হ্যাঁ, এই সূচিটা তোমাকে তৈরি করতে হবে ইচ্ছা মতো না, তোমার উৎপাদন সম্ভাবনা রেখার জ্ঞানের আলোকে। উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে তুমি যখন ক্লিয়ার ধারণা চলে আসবে তখন তুমি এমনি সূচিগুলো করতে পারবে। তোমার সূচির উপর ভিত্তি করে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি ডিপেন্ড করবে। যদি একটার বিকল্প আরেকটা হয়, তাহলে যদি একটা দ্রব্য ছেড়ে দেওয়ার থেকে আরেকটা দ্রব্য ছেড়ে দেওয়ার হারটা কমতে থাকে তাহলে এক ধরনের হবে, ছেড়ে দেওয়ার হার সমান থাকলে এক ধরনের হবে, ছেড়ে দেওয়ার হার ক্রমাগত বাড়তে থাকলে এক ধরনের হবে। তো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা দেখবো যে এইখান থেকে আমরা আসবো কি উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করা যায়। আমি তোমাদের ছকটা শুধু আমি নিয়ে নিই বোর্ডে, তারপরে তোমাদের স্লাইডটা আমি সরাই নিব। এইখানে যদি আমাদের প্রিয় শিক্ষার্থী যে আমরা তোমাদের সংমিশ্রণ কি আছে, এ আমাদের সংমিশ্রণ যদি আমি চিন্তা করি এ বি সি ডি ই, এখানে এক্স পণ্য এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য প্রথমে আমরা উৎপাদন কত নিয়েছে? 0, আমরা নিয়েছি 0, তখন নিয়েছে এখানে 150, তারপর নিয়েছে কত? এক্স যদি 50 একক উৎপাদন করি ওয়াই হচ্ছে 140 একক। আর যদি সি সংমিশ্রণে আমি যদি এক্স নিই 100 একক তাহলে ওয়াই উৎপাদন হচ্ছে 100। এরপর যদি আমি 140 একক এক্স উৎপাদন করি ওয়াই হবে 50 একক। যদি আমি 150 একক এক্স উৎপাদন করি তাহলে ওয়াই হবে 0 একক, অর্থাৎ এক্স দ্রব্যের 100। আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। আমরা এক্স দ্রব্যের 100। আচ্ছা, এবার দেখো প্রিয় শিক্ষার্থী আমি স্লাইড থেকে চলে আসছি সরাসরি বোর্ডে, একবার আমি তোমাদের শেষ করব যে যদি আমাদের এই এক্স দ্রব্য এবং উৎপাদন সম্ভাবনা রেখা কি বলা হচ্ছিল? প্রোডাকশন উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যে বিদ্যমান সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে দুইটা দ্রব্যের যে সংমিশ্রণ আমরা উৎপাদন করে থাকি, এই সংমিশ্রণ বিন্দুগুলো নিয়ে যে রেখাটা পাই সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যদি লম্ব অক্ষে এক্স দ্রব্য নিই আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নিই এবং ভূমি অক্ষে যদি আমি এক্স দ্রব্য নিই, আমরা এইখানে ছক কাগজে আমরা গ্রাফ এটা সমানভাবে স্কেলে নিয়ে নিব। ধর আমি প্রতিটা ঘর 20 করে নিচ্ছি, 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180 আমি নিয়ে নিলাম। এইদিকে আমি তাই নিব,
20, 40, 60, 80, 100, 120, 140, 160 এই পর্যন্ত আমি নিলাম, ঠিক আছে। এদিকে 180। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, প্রতিটা ঘর আমি 20 করে নিলাম, তাহলে এর মধ্যে গুলো কি এখানে 10, তাই না? 30, 40, 50, 60, 70 আমরা নিয়ে নিব। এখন এইটা তোমরা যখন তোমাদের খাতায় করবে পরীক্ষা হলে, তখন এইভাবে স্কেল ফেলে দিলে তোমরা এই ঘরগুলার সমান পেয়ে যাবে। তখন আকৃতি আমি যেভাবে অঙ্কন করবো এর থেকে তোমাদেরটা অনেক সুন্দর হবে, এর থেকে তোমাদের আকৃতিটা অনেক সুন্দর হবে, যেহেতু খাতায় তুমি স্কেল দিয়ে করছো। আর এখানে আমি একটা আইডিয়ার উপর নিয়ে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি পড়াচ্ছি এখন, যে উৎপাদন সম্বরণ রেখার উপরে ফুল একটা সৃজনশীল কোশ্চেন, যে সূচি দিয়ে দিলে তাহলে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যে এই ছকটা তুমি পরিবর্তন করতে পারো, কিন্তু পরিবর্তনটা তোমার জ্ঞানের উপর ডিপেন্ড করবে, যে তুমি একটা ছেড়ে দেওয়ার জন্য আরেকটা এত বেশি ধরে নিতে পারবে না, যে যার যেটা বাস্তবসম্মত না। এইবার আমরা খেয়াল করো, এইটা পরীক্ষার হলে আমাদের তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এইবার তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা উচ্চতর দক্ষতার গ নম্বর আনসার করছি। আমরা কত নম্বর আনসার করছি? উচ্চতর দক্ষতার গ, অর্থাৎ প্রয়োগের কোশ্চেন। প্রয়োগের কোশ্চেন কি বলেছিলাম? তোমরা অঙ্কন করতে হবে। প্রয়োগ কাকে বলা হচ্ছে? জ্ঞান এবং অনুধাবন মিলিয়ে তোমার যে জ্ঞান আছে এবং অনুধাবন শক্তি আছে, এই দুটাকে সমন্বয় করে তোমাদের তার প্রয়োগ হাতে হাতে কলমে করাটাই প্রয়োগ। যখন এক্স দ্রব্য আমরা কি করছি, এক্স দ্রব্য আমরা 0 একক উৎপাদন করছি, তখন ওয়াই দ্রব্য কত একক প্রিয় শিক্ষার্থী? 150 একক। এই যে এইটা 150, অর্থাৎ 40, 50, 60। তাহলে এইখানে আমরা একটা বিন্দুর নাম দিলাম, ধরো এম, এম একটা বিন্দু দিলাম, ঠিক আছে। বা তুমি নাম দাও এখানে পি দাও। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, যদি তুমি মনে করো যে তোমার এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে হবে, এক্স দ্রব্যের উৎপাদন তোমাকে বৃদ্ধি করতে হবে, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন তুমি 50 একক করতে চাচ্ছ, তাহলে ওয়াই দ্রব্য কত একক হবে? 140 একক। ওয়াই দ্রব্য কত? তাহলে 40, যে 10, 20, 30, 40, এই যে 50, এখানে 40 এবং 60 এর মধ্যে 50, আর কত? 140 একক, অর্থাৎ 120, 140। তাহলে এই বরাবর এইটা ধরলাম, আমি নাম দিলাম ই বিন্দু। এবার কি দেখো প্রিয় শিক্ষার্থী, যদি ওয়াই দ্রব্য 100 একক, এক্স দ্রব্য 100 একক উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্য কত হচ্ছে? 100। এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য 100। এই ধরো এফ বিন্দুতে এই সমন্বয়টা নির্দেশ করছে। এরপরে যদি প্রিয় শিক্ষার্থী আমি এক্স দ্রব্যের উৎপাদন, তোমার মনে হলো যে আমার উৎপাদনকারী মনে হলো এক্স দ্রব্যের উৎপাদন তার বাড়াতে হবে, তাহলে ওয়াই এর উৎপাদন কমাতে হবে। তোমাদের কত প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্স এর উৎপাদন আমি বাড়ালাম, ওয়াই এর উৎপাদন আমি বাড়াবো না, কমাবো না। না, তুমি চাইলেই তো হবে না, কারণ তোমার যে সম্পদ দেওয়া আছে এবং প্রযুক্তি আছে, এর দ্বারা তুমি সর্বোচ্চ এক্স কত ওয়াই কত উৎপাদন করতে পারো, সেই সমন্বয়, বাস্তব সমন্বয়টাই তোমাকে নিতে হবে। এরপরে তোমার যে মনে আসলো না কথাটা, তুমি যেটা বললে, যে যেটা মনে করলে, যে যেটা তোমাদের মনে হচ্ছে স্যার আমি এক্স 100 না, ওয়াই আমি 150 করতে চাই, তাহলে কি হবে? এই কোশ্চেনটা উচ্চতর দক্ষতায় আমি ঘ নম্বরে আলোচনা করব। তোমার মনের সব কোশ্চেনের সমাধান ইনশাল্লাহ পাবে। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যদি 140 একক এক্স করতে চাই, তাহলে ওয়াই কত? ওয়াই তখন কমে 50 এককে আসছে। 140, তখন ওয়াই কত আসছে প্রিয় শিক্ষার্থী? এই যে 50, এখানে 140 তখন হচ্ছে 50। এটা ধরো ই এফ জি বিন্দু দ্বারা। এরপরে তুমি মনে করো যে এক্স এর উৎপাদন করবে কত? 150 একক করব আমি, তাহলে তোমার সমস্ত সম্পদ এবং প্রযুক্তি তুমি এক্স এর পিছে ব্যয় করেছো, তাহলে তো তুমি ওয়াই পারবে না করতে প্রিয় শিক্ষার্থী। তখন তোমাকে ওয়াই এর উৎপাদন হবে 0। এই 150 তখন 0। এটা ধরো পিয়ন বিন্দু নাম দাও, এটার নাম দাও পিয়ন বিন্দু। এই যে প্রিয় শিক্ষার্থী, এই যে পি ই এফ জি এবং পিয়ন বিন্দু পেলা, এই বিন্দুগুলা যোগ করো।
এই 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 যে আমরা যোগ করলাম, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমার কাছে মনে হতে পারে স্যার রেখাটা আঁকা বাঁকা হলো কেন? যেহেতু আমি এখানে স্কেল দ্বারা তোমার এই ঘর গড়ে একেবারে অ্যাকুরেট সমান নিতে পারি নাই, এই কারণে একটু কম বেশি হচ্ছে, কিন্তু তোমাদেরটা স্কেল নিলে অনেক সুন্দর ভাবে একবারে রাউন্ডলি তোমাদের চলে আসবে, এরকম হবে না। তার থেকে বলো তোমরা আমার থেকে অনেক ভালো আঁকাইতে পারো। এইটা দেখো তোমাদের সাথে ব্যালেন্স মিলছে কিনা প্রিয় শিক্ষার্থী। এই যখন তুমি x দ্রব্য 0 নিচ্ছ, y 0, x যখন 50, y তখন কত? দেখো y তখন কত ছিল? 140, তাই না? 140, তাই না? দেখো এই সমন্বয় আসছে না? আবার যখন তুমি 100 নিচ্ছ তখন কি হচ্ছে? 100 100, y ও 100। x যখন 140 তখন y কত? এই যে 50। x যখন 0, y তখন 0। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, এই যে পিপি রেখাটা পেলাম, পিপিয়ন রেখা পেলাম আমরা, এই যে পিপিয়ন রেখা পেলাম, এইটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এইটা হচ্ছে একজন উৎপাদনকারীর সক্ষমতা রেখা। এইটা হচ্ছে একজন উৎপাদনকারীর সক্ষমতা রেখা। এর উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন সমান। এই পি, ই, এফ, জি এবং পিয়ন, এই প্রতিটা বিন্দুতে এক্স এবং ওয়াই এর সম্মিলিত উৎপাদনের সমান। এখানে কোন কোন জায়গায় এক্স এর উৎপাদন কমছে, ওয়াই এর উৎপাদন বাড়ছে, কোন জায়গায় ওয়াই এর উৎপাদন কমছে, এক্স এর উৎপাদন বাড়ছে। এর ফলে কি হচ্ছে? এক্স এবং ওয়াই এর একটা সমন্বয় আসছে, কিন্তু সমন্বয়ের যে সমন্বিত ফল থাকছে সেটা পি বিন্দুতে যে পরিমাণ হবে, ই বিন্দুতে ঠিক একই পরিমাণ হবে, এফ বিন্দুতে একই পরিমাণ হবে, জি বিন্দুতে একই পরিমাণ হবে, এ পিয়ন বিন্দুতে একই পরিমাণ হবে। এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই দ্রব্য পণ্যের ক্ষেত্রে একটু কম বেশি সমন্বয় হচ্ছে, কিন্তু সামগ্রিক সমন্বয়টা প্রতিটা বিন্দুতেই সমান থাকবে এবং উৎপাদনকারী এই পিপিয়ান রেখা বরাবরই উৎপাদন করতে চাইবে, কারণ পিপিয়ান রেখায় উৎপাদন করলে তার সমস্ত সম্পদ এবং প্রযুক্তি পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে। এর জন্য এই পিপিয়ানটাকে বলা হয় উৎপাদন পূর্ণ নিয়োগ স্তর। শিক্ষার্থী খেয়াল করো, তোমাদের কাছে উচ্চতর প্রয়োগের কোশ্চেন কি ছিল? যে উদ্দীপকের সূচি হতে পিপিসি রেখা অঙ্কন করো। আমি উদ্দীপকের সূচি থেকে তুমি পিপিসি রেখা অঙ্কন করেছো, এখন তুমি এই সূচি থেকে পিপিসি রেখা অঙ্কন করেছো। এখন আমরা চিত্রে চলে আসি, যে আর স্লাইড লাগবে না, তুই একবার সরাসরি বোর্ডে এই পিপিসি রেখা, বোর্ডে দেখো যে পিপিসি রেখা, এই যে আমরা পিপিসি রেখা অঙ্কন করলাম, এই পিপিসি রেখা তুমি অঙ্কন করলেই তুমি 3 এর মধ্যে 3 পাবে। কোন শিক্ষক তোমার এখান থেকে 3 থেকে কম করতে পারবে না, কারণ তুমি যদি বর্ণনা নাও দাও তাও তুমি 3 পাবে, বর্ণনা দিলেও তুমি 3 পাবে। কারণ হচ্ছে তোমাকে বলা হয়েছে যে এখানে পিপিসি রেখা অঙ্কন করো, তোমাকে বলা হয়নি অঙ্কন করে ব্যাখ্যা করো। তুমি যেহেতু প্রয়োগ হচ্ছে, তোমার যে জ্ঞান এবং যে অনুধাবন শক্তি আছে, এই জ্ঞান আর এই অনুধাবন শক্তির, এই জ্ঞানটা আছে, এই অনুধাবনের শক্তি আছে, এই জ্ঞান এবং এই অনুধাবনের শক্তি দিয়ে এই হাতে কলমে যে কাজটা করবে সেটাই হচ্ছে প্রয়োগ। তাহলে আমরা জ্ঞান কি পেলাম? এই যে মস্তিষ্কের মধ্যে মুখস্থ, যেটা একবারে সরাসরি জিজ্ঞাসা করলে বুলেটের মতো বলা যায়, এই জ্ঞান, এই যে অনুধাবন, এই দুইটা মিলিয়ে যখন হাতে কলমে করবে তখন সেটা হচ্ছে প্রয়োগ। ক্লিয়ার? তাহলে তুমি তোমার এখানে দেখো কোথায় কোথায় তুমি বলতে পারো স্যার বর্ণনা নাই, প্রয়োগ কোথায় আছে? তোমার জ্ঞান আছে, তোমার অনুধাবন জ্ঞান আছে বলে তুমি ভূমি এবং লম্ব অক্ষে কোথায় কি বসাতে হয় এই জ্ঞানটা তোমার আছে, কোথায় কি বিন্দু বসাতে হয় এই জ্ঞানটা তোমার আছে। এক্স নিলে ওয়াই কত নিচ্ছে তুমি সূচি দেখে অনুধাবন করতে পারছো, অনুধাবনের এখানে তোমাকে আছে। আর প্রয়োগ, এবার এইটাকে সাথে নিয়ে তুমি প্রয়োগের করছো। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা গ নম্বরের উত্তর পেলাম, তাই না? এইবার ঘ নম্বরে কি ছিল মনে আছে? ঘ নম্বরে ছিল, আমার মনে আছে, দেখো যে ঘ নম্বরে তোমাদের ছিল যদি এক্স এর একক 100 একক এবং ওয়াই এর উৎপাদন 120 একক করতে চাই,
তাহলে সম্ভব কি না। আমি কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, বোর্ডে আসো, যে আমি বলেছিলাম খেয়াল করো বোর্ডের দিকে, যে এই রেখাটা হচ্ছে তোমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, এইটা হচ্ছে উৎপাদনকারীর সক্ষমতা রেখা, এটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তর রেখা। এই রেখাতে উৎপাদনের সমস্ত উপকরণ এবং সব প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করে। তো কাজে একজন উৎপাদনকারী চাইবে না যে এর ভেতর দিকে উৎপাদন করুক, কারণ এর ভেতরে কোনো জায়গায় উৎপাদন পরিচালনা করায় মানে হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার, সম্পদের পূর্ণ ব্যবহার না, এটা সম্পদের অদক্ষ ব্যবহারকে ইন্ডিকেট করে থাকে। সম্পদের পূর্ণ ব্যবহার তখনই হবে যখন এই রেখা বরাবর উৎপাদন করা হবে, যখন এই রেখা বরাবর উৎপাদন করা হবে তখনই সম্পদের পূর্ণ ব্যবহার হবে, এর আগে সম্পদের পূর্ণ ব্যবহার থাকবে না। শিক্ষার্থী খেয়াল করে দেখো যে এই যে উৎপাদন দক্ষ উৎপাদন ব্যবস্থা, এর আগের অবস্থা থেকে আমরা এই জায়গাতে উৎপাদন করব না। যদি প্রশ্নে যেটাতে সেটা করে এক্স এর উৎপাদন 100 একক এবং ওয়াই এর উৎপাদন 120 একক, সম্ভব কি না ব্যাখ্যা করে দেখো। তাহলে এক্স কত শিক্ষার্থী, এই এক্স হচ্ছে এত, আর ওয়াই কত বলা হচ্ছে 120, তাহলে এক্স 100 ওয়াই 120, তাহলে এই বরাবর উৎপাদন হচ্ছে, নাম দিয়ে আমি এটাকে এম বিন্দু। তাহলে এক্স যদি আমি 100 করতে চাই, এক্স যদি 100 করতে চাই আর ওয়াই তাহলে 120, এই উৎপাদন কি সম্ভব না? এই উৎপাদন করা সম্ভব নয় কিনা বলো তো শিক্ষার্থী, তোমরা এখন বলতে পারবে না? নিশ্চয় তোমরা মনে মনে নিশ্চয় তোমরা বলতে পারছো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই, তোমরা ঠিকই অনুধাবন করতে পারছো, ধরতে পারছো যে এখানে সার উৎপাদন সম্ভব নয়। কেন না বলতো? তোমাদের মধ্যে থেকে হয়তো এখন আমি মানে এই উত্তরটা আসবে যে যেহেতু স্যার এখানে সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে যেটা আছে আমাদের, সেইটা দ্বারা আমাদের সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত উৎপাদন করা যাবে। কিন্তু যদি এখানে এক্স এর একক 100 একক উৎপাদন করা হয়, ওয়াই এর উৎপাদন 120 একক করলে এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ সক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যে পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি দেওয়া আছে, এই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি দিয়ে যদি আমি 100 একক এক্স উৎপাদন করতে চাই, তাহলে তুমি 120 একক ওয়াই আমি উৎপাদন করতে পারবো না। কারণ কি? কারণ 100 একক এক্স উৎপাদন করলে আমি কত একক ওয়াই করতে পারবো প্রিয় শিক্ষার্থী? এইখানে যাও, এই বরাবর বামে আসো, এই বরাবর বামে আসলে আমরা কত পাচ্ছি? এই বরাবর যদি আমরা বামে আসি, আমাদের এখানে বিন্দুর এর কারণে আমাদের এই বরাবর যদি আমি, তাহলে এইখানে আমার অর্থাৎ 100 একক এক্স করলে আমি 100 এককের বেশি, এই রেখাটা একটু বাঁকা হয়েছে কারণ প্রিয় শিক্ষার্থী আমি আগেই বলেছি যে এইগুলা ধরতে আমার কম বেশি এটা স্কেল হলে সঠিক হবে। যদি 100 একক এক্স উৎপাদন করতে চাই, তাহলে ওয়াই উৎপাদন কত হচ্ছে? 100 বেশি করতে পারবো না। তোমাদের কাছে মনে হতে পারে স্যার 100 কম ওয়াই করা যায়। হ্যাঁ, 100 কম করা যেতে পারে, কিন্তু ধরো তুমি মনে করো যে, তাহলে আমি প্রশ্নের উত্তরটাতে সুনির্দিষ্ট ভাবে আসে, যদি এক্স এর একক 100 উৎপাদন করতে চাই, তাহলে ওয়াই এর উৎপাদন 120 একক করা সম্ভব নয়, কারণ এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি দেওয়া আছে, এর দ্বারা 100 একক এক্স করতে চাইলে 100 একক ওয়াই এর বেশি করা যাবে না। এবার প্রিয় শিক্ষার্থী, এইবার অনেকগুলো উচ্চতর দক্ষতার কোশ্চেন তুমি নিজেই তৈরি করতে পারবে, অনেকগুলা করতে পারবে। তুমি দেখো, চিন্তা করে দেখো, খেয়াল করে বোর্ডের দিকে তাকাও, ছকের দিকে দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি নিজে নিজে একটা কোশ্চেন বলো যে যদি তোমার হয়তো মনে হচ্ছে যে স্যার আমি যদি মনে করি যে এক্স এর একক আমি এক্স আমি 60 একক বা এক্স আমি 100 একক এবং ওয়াই আমি 60 একক উৎপাদন করবো, তাহলে কি উৎপাদন করাটা যুক্তিযুক্ত হবে? তাহলে দেখো তোমার কথায় আসি প্রিয় শিক্ষার্থী, আবার নতুন ধরো যে তুমি মনে করো যে 80 একক এক্স করবা, 80 একক এক্স এবং 60 একক ওয়াই করবা, বা তুমি 100 এককই ওয়াই করবা, তাহলে 60 এক্স আর তাহলে 100, এই যে তাহলে উৎপাদন হচ্ছে কোন বিন্দুতে? এন বিন্দুতে।
যদি তুমি বলো যে স্যার আমি 80 একক এক্স পণ্য উৎপাদন করব এবং 100 একক ওয়াই পণ্য উৎপাদন করব, তাহলে কি হবে? যদি কোশ্চেনে আমি দিয়ে দিই তোমাদের যে যদি উদ্দীপকের সূচি হতে বা উদ্দীপকে যদি 80 একক 60 একক এক্স পণ্য এবং 100 একক ওয়াই পণ্য উৎপাদন করতে চাই, তাহলে এটা যুক্তিযুক্ত হবে কিনা ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে দেখো, তাহলে তোমরা কি করবা? আবার অঙ্কন করবা। উদ্দীপক থেকে তুমি দ্রুত পিপিসি রেখা অঙ্কন করবা। উদ্দীপক থেকে পিপিসি রেখা অঙ্কন করতে সর্বোচ্চ তোমার সময় লাগবে 1 মিনিট, 1 মিনিট না 30 সেকেন্ড সময় লাগবে পরবর্তীতে। তখন তুমি সরাসরি ধরবে আর অঙ্কন করে দিবে। তখন আগের যে প্রয়োগের সময় যে সুন্দরভাবে অঙ্কন করেছো ছক দিয়ে, সেটা দরকার লাগবে না। তুমি দ্রুত অঙ্কন করে ফেললে কতক্ষণ লাগবে? এই সূচি দিয়ে যদি উচ্চতর দক্ষতা একটা পিপিসি রেখা অঙ্কন করতে যায়, কয়েক সেকেন্ড সময় লাগবে। এইদিকে এক্স দ্রব্য, এইদিকে ওয়াই দ্রব্য। এইটা হচ্ছে এই যে আমি যে অঙ্কন করলাম, এই রেখাটা এই যে অঙ্কন করে ফেললাম আমি। কয়েক সেকেন্ড সময় লাগে? অনলি 15 বা 20 সেকেন্ড সময় লাগবে তোমাকে উচ্চতর দক্ষতা আবার পিপিসি রেখা অঙ্কন করতে। এইবার খেয়াল করা, তুমি কি বলেছিলা? আমি কিন্তু তোমার কোশ্চেনের যে ছিল যে স্লাইডের যে ছিল যে উৎপাদন সংরক্ষণ অঙ্কন করলাম। যদি উৎপাদনকারী এক্স দ্রব্যের 100 একক এবং ওয়াই দ্রব্যের 120 একক উৎপাদন করতে চাই, তাহলে উৎপাদন করা সম্ভব কিনা ব্যাখ্যা করো বা আলোচনা করো। তখন তুমি অঙ্কন করে বলবা, যেহেতু বিদ্যমান প্রযুক্তি এবং সম্পদের সাপেক্ষে সর্বোচ্চ পরিমাণ এক্স একক উৎপাদন করতে গেলে ওয়াই একক 100 একক উৎপাদন করা যাবে, এর বাইরে উৎপাদন করা যাবে না। কারণ যদি 120 একক উৎপাদন করতে চাই, তাহলে সেটা এম বিন্দুতে নির্দেশিত হচ্ছে। এম বিন্দুটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটা বিন্দু, এই সক্ষমতা রেখার বাইরের অবস্থা। যেহেতু উৎপাদনকারীর সক্ষমতাই হচ্ছে পিপি অন রেখা বরাবর উৎপাদন করা, কাজেই উৎপাদনকারীর পক্ষে এক্স দ্রব্য 100 একক উৎপাদন করলে ওয়াই দ্রব্য 120 একক উৎপাদন করতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে অর্জনযোগ্য উৎপাদন ব্যবস্থা, এখানে অর্জন করা যাবে না। এর পরের অবস্থা হচ্ছে অর্জনযোগ্য। এরপরে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তোমাদের 4 নম্বরের কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন যেটা বোর্ডে ছিল সেটা হয়ে গেল। এইবার তোমাদের যে একের পর এক কোশ্চেন আসতে পারে উচ্চতর দক্ষতার, এটার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। এরপরে বলতে পারে যে যদি উচ্চতর দক্ষতায় আমি তোমাদের ওই কোশ্চেনটা না দিয়ে যদি এটা বলতাম যে এক্স দ্রব্যের 80 একক এবং ওয়াই দ্রব্যের 100 একক উৎপাদন করা যুক্তিযুক্ত কিনা, তখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এক্স দ্রব্য যদি আমি 80 একক করি, ওয়াই দ্রব্য হচ্ছে 100 একক, অর্থাৎ এন বিন্দু দ্বারা। তোমরা খেয়াল করে দেখো তো, এইটা হচ্ছে সক্ষমতা রেখা, পূর্ণ নিয়োগ স্তর রেখা। এই রেখা পর্যন্ত উৎপাদনকারী উৎপাদন করার সামর্থ্য আছে। সে কি চাইবে যে তার থেকে কম উৎপাদন করে তার সম্পদ এবং প্রযুক্তিকে অব্যবহৃত রাখতে? তুমি কি উৎপাদনকারী হলে রাখতে? নিশ্চয় রাখতে না। ঠিক উৎপাদনকারীর আচরণ হচ্ছে তার সম্পদ এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন করা। কাজে এক্স যদি 80 একক উৎপাদন করে, ওয়াই যদি 100 একক উৎপাদন করে, তাহলে এটা অদক্ষ উৎপাদনকে নির্দেশ করছে। কাকে? অদক্ষ উৎপাদন ব্যবস্থাকে। কারণ এখানে সম্পদ এবং তোমার শ্রম এবং মূলধন বা প্রযুক্তি সম্পদ অব্যবহৃত থেকে যাচ্ছে, তাহলে অব্যবহৃত থাকাটা যুক্তিযুক্ত নয়। কাজে এই উৎপাদনটা যুক্তিযুক্ত না। যুক্তিযুক্ত তখনই হতো যদি এক্স এর একক 80 এবং ওয়াই এর একক এই পর্যন্ত যেত, তাহলে যুক্তিযুক্ত হতো। অর্থাৎ তোমাদের টেকনিক্যাল 3টা জিনিস আমি বলছি। এই রেখা বরাবর সক্ষমতা রেখা, যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন, বলবে যে এই রেখার বাইরে একটা বিন্দু, এমন একটা উৎপাদন ইন্ডিকেট করাবে যে ওই রেখার বাইরে পড়বে, সেটা তোমরা বলবে এটা অর্জনযোগ্য, এটা অর্জন করা যায় না। আর অথবা বলতে পারে এমন একটা পরিমাপ বলতে পারে যা লেখচিত্রে এই রেখার ভেতরে বিন্দুটা অবস্থান করবে, সেক্ষেত্রে কি হবে? অদক্ষ উৎপাদন ব্যবস্থাকে নির্দেশ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে বিভিন্ন ধরনের সিকিউ এর কোশ্চেন হয়ে থাকে এবং উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে অঙ্কন করা যায়। উৎপাদন সম্ভাবনা রেখার যে সূচিটা আছে, এই সূচিটা আমাদের তোমরা নিজেরাই করতে পারবে একটা ব্যালেন্স করে, যে তোমার সূচিটা হবে সেইভাবে বাস্তবতার আলোকে হবে যে তোমার সম্পদ এবং যে প্রযুক্তি আছে
তার উপরে এক্স নিলে ওয়াই কতটুকু, ওয়াই নিলে এক্স কতটুকু আসবে, এর উপরে ডিপেন্ড করে তোমাদের। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের গত 5টা লেকচার শেষ করলাম প্রথম অধ্যায়ের। যে প্রথম অধ্যায়ে যে 5টা লেকচার, আমি তোমাদের ফার্স্ট অধ্যায়ে তোমাদের সংজ্ঞা দেখিয়েছিলাম, সেকেন্ড অধ্যায়ে তোমাদের আমি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে ধারণা দিয়েছিলাম, অপরচুনিটি কস্ট সম্পর্কে দিয়েছিলাম, এরপরে বেসিক ইকোনমিক প্রবলেম দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম বেসিক ইকোনমিক প্রবলেমটা কিভাবে সমাধান করার জন্য যে আমরা এখন যে টপিকটা পড়ছি, যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, সারা পৃথিবীর মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রায় একই ধরনের ছিল, 4টা দেখিয়েছিলাম। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান রয়েছে, তো সেগুলো ছিল ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থ ব্যবস্থা। আমি তোমাদের গত লেকচার এবং আজকের লেকচারে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা শেষ করলাম। আর গত লেকচারে তোমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য পড়েছিলাম। আজকে তোমাদের আমি দেখালাম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কিভাবে স্বয়ংক্রিয় দাম নির্ধারিত হয় এবং উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিভাবে আমরা উৎপাদনকারীর উৎপাদন অবস্থা ব্যাখ্যা করা যায়। এরপরে প্রিয় শিক্ষার্থী, আর 2টা লেকচার নেওয়া হবে, নিয়ে তোমাদের প্রথম অধ্যায় শেষ করা হবে। পরবর্তীতে আমি আবার দ্বিতীয় লেকচারে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।